আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা প্রশ্ন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো, তারেক রহমান কি ভারতের আমন্ত্রণে ভারত সফরে যাবেন কি যাবেন না, এই প্রশ্নটা। এর মধ্যে অনেকে বলছেন এটা তো সুরাহা হয়েই গেছে, কারণ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে যে সমস্ত শর্তের কথা উল্লেখ করেছে, যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো, ওসমান হাদির সন্দেহভাজন যারা খুনি ছিল তাদেরকে ফেরত পাঠানো, এবং অন্যান্য যারা ভারতে আছে বাংলাদেশের বন্দি তাদেরকে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, মানে আমরা উভয় দেশে বন্দীদেরকে আমরা কী প্রক্রিয়ায় ফেরত পাঠাতে পারি তা নিয়ে একটা চুক্তি বাংলাদেশের সঙ্গে ভারতের অলরেডি আছে। সেই চুক্তির আলোকেই ফেরত পাঠাতে হলে অন্য কোনোভাবে তো পাঠানো যাবে না। তো সেইগুলো ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে। বাংলাদেশ জানিয়েছে যে তারা বিব্রত কোথায়, যে ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন, এবং এই অংশ নেওয়ার মাধ্যমে ওখানে বসে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের কথা বলছেন। এই বিষয়গুলো বাংলাদেশের জন্য বিব্রতকর, এবং এ ধরনের বিব্রতকর পরিস্থিতি বজায় রেখে টিকিয়ে রেখে তারপর সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে সেই দেশ সফর করা সহজ নয়, সম্ভব নয়। এ ধরনের কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদিন আগে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন এই জানার প্রেক্ষিতে ভারতের রিয়াকশনটা কি? গতকালকে আমরা দেখেছি ভারতের একাধিক পত্রিকায় এই বিষয়টা নিয়ে লেখা হয়েছে, এবং তারা বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে এমনভাবে নানা ধরনের শর্ত দেওয়া হয়েছে যা তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া ভারতের পক্ষে কার্যত অসম্ভব। এবং তারা যে টাইমস অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট করেছে, যেখানে তারা শিরোনাম করেছে যে বাংলাদেশ সেটস টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমানস ভিজিট টু ইন্ডিয়া। তো এর মানে হলো যে, সহজ বাংলা যদি আমি বলি, যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়ান এক্সপ্রেস তারা যে শিরোনামটা করেছে সেখানে বলা হয়েছে সেন্ড হাসিনা ব্যাক, বাংলাদেশ রেড লাইন ফর পিএম রহমানস ভিজিট। মানে শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সীমারেখা। মানে শেখ হাসিনাকে ফেরত না পাঠালে তারেক রহমান ভারতে যাবেন না। প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান ভারতে যাবেন কেন? এই প্রশ্নটা কিন্তু আছে, আমি এই প্রশ্নটা একটু পরে আলোচনা করব, কিন্তু আমি ওই পত্রিকাগুলোর ভেতরের খবরটা একটু ডিটেলে একটা বিষয় অন্তর্ভুক্ত বলি। টাইমস অফ ইন্ডিয়া যে প্রতিবেদনটা করেছে সেখানে তারা দাবি করেছে যে বাংলাদেশের ভেতরে যা কট্টরপন্থী যে গোষ্ঠীটা আছে, মানে তারা জামায়াতে ইসলাম এবং তার মিত্র এনসিপির কথা বলেছে আর কি, যে তাদের ক্রমবর্ধমান চাপের কারণেই ঢাকা থেকে নয়াদিল্লিকে এমন কঠিন শর্ত দেওয়া হয়েছে। তার মানে যে শর্তটা দেওয়া হয়েছে যে তারেক রহমান কখন যাবেন, কিভাবে যাবেন, কি করলে যাবেন, সেই শর্তগুলো এই পত্রিকার যারা বিশ্লেষক তাদের মতে এই শর্তগুলো মূলত জামাতে ইসলাম এবং এনসিপির চাপের কারণে সরকার দিয়েছে। খেয়াল করুন, এখানে কিন্তু বিএনপির কথা বলা হয়নি। এবং আমি আরও লক্ষ্য করেছি ভারতেরও আরও কয়েকটা মিডিয়াতে ভারতের একজন বিশেষ আপনার কূটনীতিক বিশেষজ্ঞ তিনি একটা কথা বলেছেন। সেই কথাটা হলো, উনি বলেছেন যে এইবার যদি তারেক রহমান ভারতে না যায় তাহলে হয়তো একটা বিরাট সুযোগ দুই দেশই হারাবে, এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে দুই দেশের যোগাযোগের পথও বন্ধ হয়ে যেতে পারে। এই ভদ্রলোকের নাম হলো বিদ্যাভূষণ সোনি, তিনি ভারতের একজন কূটনীতিবিদ। তিনি যে কথাটা বলেছেন আমি আপনাদেরকে একটু ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি আরও অনেক কিছু বলেছেন, এবং উনি বলেছেন যে উনি নিজে এখনও তারেক রহমানের সফর নিয়ে তিনি খুবই আশাবাদী। এবং তার ভাষায় আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, উনি বলেছেন যে তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে, এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথ
খোলা নাও থাকতে পারে। এটা ওনার বক্তব্য। এই কথাটা উনি কেন বললেন দেখেন, উনি যে বাংলাদেশের যে সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এই সম্পর্কে উনি বলেছেন যে দুই দেশের সরকারি মুখপাত্ররা এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো মূলত রাজনৈতিক বক্তব্য। তবে দুই দেশের রাজনীতিবিদরা এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। তাই তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখনও রয়েছে বলে তিনি মনে করেন এবং তার মতে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা উচিত নয়। তিনি বলেন, মানে তারেক রহমান যদি না আসেন তাহলে এই সুযোগটি হারিয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য এই যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। আমরা কেউ এই সুযোগ হারাতে চাই না, তাই আমি বেশ আশাবাদী। এবং তিনি আরও কিছু কথা বলেছেন। উনি যেমন বলেছেন যে উনি মনে করেন যে তারেক রহমান এবং বিএনপি তারা এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে সরাসরি কিছু বলেনি, যে জিনিসটা নাকি ডক্টর ইউনূসের সময় এই অভিযোগটা ভারত কিন্তু করত, যে ডক্টর ইউনূসের সরকার সরাসরি ভারত বিরোধী কথাবার্তা বলতেন, কিন্তু তারেক রহমান এবং বিএনপি সরাসরি ভারতের বিরুদ্ধে তেমন কিছু বলেননি। এই বিষয়টাকে উনি খুব ইতিবাচকভাবে দেখছেন। কিন্তু তারপরেও প্রশ্ন হচ্ছে এটা আসলে কতটুকু সম্ভব। দেখুন, ভারত সফরে তারেক রহমানের যাওয়া না যাওয়া নিয়ে যে সমস্ত শর্ত পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, ধরা যাক এটা সত্যি এবং তারেক রহমান গেলেন না, তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে? ভেবে দেখুন একটা, যখন একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কথা বলছে, ঠিক এই একই সময়ে বাংলাদেশ থেকেই ভারতের কাছে কিন্তু অতিরিক্ত জ্বালানির জন্য এক ধরনের আবেদন করা হয়েছে, যে আমাদের যে বাংলাদেশের যে জ্বালানির চাহিদা এটা মেটানোর জন্য ভারত যেন সহায়তা করে একই সময় কিন্তু। এবং এই বিষয়ে আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছেন মিস্টার রণধীর জয়সওয়াল, তিনি ওনাদের সাপ্তাহিক যে নিয়মিত ব্রিফিংটা হয় সেই ব্রিফিংটা আজকে মঙ্গলবার হয়েছে এবং সেই মঙ্গলবার উনি এই প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণের আবেদন তারা খতিয়ে দেখছে। তার মানে আবেদনটা ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু কখন করা হয়েছে? যখন নাকি দুই দেশের শীর্ষ নেতার বসার যে সম্ভাবনা ভারতের পক্ষ থেকে তৈরি হয়েছে, সেটাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের কঠিন শর্ত দিয়ে আটকে দিয়েছে। তাহলে এখন কি হবে? বাংলাদেশ কি যাবে নাকি যাবে না? অথবা আমি যদি আইনগতভাবে ধরি, বাংলাদেশকে যে দাবিটা করেছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে এবং শহীদ হাদির যারা সম্ভাব্য হত্যাকারী, যারা নাকি সন্দেহভাজন হত্যাকারী আছে, তাদেরকে ফেরত পাঠানোর যে দাবিটা বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়েছে, সেটা কি ভারতের পক্ষে মিটিয়ে দেওয়া খুব সহজে সম্ভব? এইসব প্রশ্নও কিন্তু আছে। আমি একটা কথা বলি, আপনারা ভাবুন একটা জিনিস, সেটা হলো যে যদি এই জিনিসগুলো না মেটানো হয়, আপনার হাদির সন্দেহভাজন হত্যাকারী অথবা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ভারতে গিয়েছে, পালিয়ে গিয়েছে, যদি তাদেরকে ভারত ফেরত না পাঠায়, তাহলে আলোচনা যদি না হয়, তাহলে ভারতের সঙ্গে আমাদের যে অনেকগুলো বিষয় নিয়ে যে এক ধরনের জটিলতা আছে, এক ধরনের অমীমাংসিত বিষয় আছে, সেগুলোর কি হবে? যেমন ধরুন, এই বছরের ডিসেম্বরে আমাদের সঙ্গে গঙ্গার পানি চুক্তি মেয়াদ শেষ হয়ে যাবে, তো আমরা কি তাহলে আর চুক্তিটা করব না? অথবা সীমান্তে যে পুশ ইন পুশ ব্যাকের যে যন্ত্রণা একটা, এটা কি এভাবেই চলতে থাকবে? এটার কি কোনো সমাধান হবে না? অথবা বাণিজ্য, আমাদের প্রচুর বাণিজ্য, আমরা ভারতে রপ্তানি করি, ওরাও আমাদের এখানে রপ্তানি করে, আমরা আমদানিও করি, রপ্তানি করি, আমদানিই করি বেশি। আমদানিটা কেন করি? আমাদের প্রয়োজন বলেই তো করি। তো সেইগুলিকে আমরা আমদানি করতে পারবো না। ভারতের সঙ্গে আমাদের ওরা আদানি থেকে আমরা বিদ্যুৎ নিই প্রতিদিনই, যে বিপুল পরিমাণ বিদ্যুৎ আমদানি, এটা কি বন্ধ হয়ে যাবে? দেখুন, এগুলো সবগুলি হয়তো চলবে। যেমন আজকেও আমরা দেখলাম, আজকেও ভারতের একটা বাণিজ্য প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছে, তারা এসে বাংলাদেশের সঙ্গে অলরেডি মিটিং করছে। এই দলটার নাম হলো আপনার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, CII।
এরা প্রস্তাব করেছে যে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও এগিয়ে নিতে একটা ডিজিটাল ট্রান্সফরমেশন এবং অবকাঠামো বিনিয়োগ এবং অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্ক ফোর্স গঠনের তারা প্রস্তাব দিছে। এটা তারা আজকে বাণিজ্যমন্ত্রী আমাদের যিনি আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার সঙ্গে দেখাও করেছেন, দেখা করে আলোচনা। তার মানে একদিকে ও ধরনের বিরোধ চলছে, আরেকদিকে এ ধরনের বাণিজ্য আলোচনা চলছে। কাজে এগুলিকে হয়তো বলবেন যে দুই দেশের মধ্যে এভাবেই চলে, এটাই স্বাভাবিক ঘটনা। আমিও মনে করি এগুলি স্বাভাবিক। একদিকে দেন দরবার চলবে, আরেকদিকে মান অভিযান চলবে, আরেকদিকে কঠিন শর্ত দেওয়া হবে। তবে আমি পার্সোনালি মনে করি, আমার যেটা ধারণাটা আপনাদের সঙ্গে শেয়ার করে বক্তব্যটা শেষ করব। আমার ধারণা তারেক রহমান হয়তো যাবেন ওই আপনার ব্রিক্স সম্মেলনের আগেই, যেটা নাকি সেপ্টেম্বরের সেকেন্ড উইকে হওয়ার কথা, ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান হয়তো ভারত সফরে যাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যাওয়া উচিত। এই যে গো ধরা আছে না, যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, আচ্ছা আমি একটা বেসিক প্রশ্ন এখানে একটু করি, আপনি একটু বিবেচনা করে দেখেন। ভারতের সঙ্গে আমাদের চুক্তিটা কী আছে? বন্দি প্রত্যার্পণ চুক্তি। শেখ হাসিনা কি বন্দি? ভাবুন, বন্দি কারা? শরীফ ওসমান হাদির যারা নাকি অভিযুক্ত যারা আছেন তারা কিন্তু বন্দি কেন? তাদেরকে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে। কী কারণে গ্রেফতার করেছে? যে তারা অবৈধভাবে তাদের দেশে অনুপ্রবেশ করেছে, এই অপরাধে গ্রেফতার করেছে। তার মানে তারা ওই দেশে একটা অপরাধ করে ধরা পড়েছে। এখন তাকে ওই দেশে যে অপরাধ করেছে এই অপরাধের বিচার ভারত করবে, তারপর তারা হয়তো আমাকে পাঠাবে, অথবা আমরা যদি তাদের চাই যে ওটাকে আমাকে ফেরত দেন, তাহলে তারা ফেরত দিবে অথবা দিবে। এটা একটা নিয়ম আছে, একটা ফরম্যাট আছে, দুই দেশের মধ্যে একটা চুক্তি আছে, চুক্তির মাধ্যমে যাবে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনাকে কি ওখানে বন্দি করা হয়েছে? শেখ হাসিনা কি ওখানে গ্রেফতার হয়েছেন? ভাবুন, একবার চিন্তা করে দেখুন 2024-এর সেই দিনটার কথা, 24-এর 5ই আগস্ট বাংলাদেশ থেকে একটা প্লেনে করে কিন্তু উনি ওখানে গিয়েছেন। প্রথমে হেলিকপ্টারে করে এক জায়গায় গিয়েছেন, সেখান থেকে একটা প্লেনে উঠে ওখানে গিয়েছেন। কেন গিয়েছেন? ভারতের তাকে ওখানে তাকে গ্রহণ করেছেন? ভারতের যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, খুব পাওয়ারফুল লোক, কিন্তু উনি ওনাকে শেখ হাসিনাকে ওখানে গ্রহণ করেছেন। তাহলে এখান থেকে ওখানে পাঠানো হলো কেন? উনি তো একে একে উড়ে যান, উনি তো পাখা নাই, উনি তো উড়ে যাননি। ওনাকে এই দেশ থেকে পাঠানো হয়েছে কি যুক্তিতে? যে এখানে তার জীবনের নিরাপত্তা নাই, অতএব তাকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারতে পাঠানো হলো। তাহলে ওনাকে কি হিসাবে পাঠানো হয়েছে? তখনও তো উনি পদত্যাগ করেন নাই, উনি তো এই হিসেবে ওখানে গিয়েছেন। তাহলে ওনাকে তারা বলছে আমরা তাকে অতিথির মর্যাদা রেখেছি। তো অতিথি তো সে, কারণ অতিথিকে আপনি বন্দী হিসেবে কীভাবে বিবেচনা করবেন? আপনি বলতে পারেন যে উনি যদি অতিথি হন, অতিথি হিসেবে থাকবেন, কথা বলতে পারবেন না, অথবা ওনার বক্তব্য প্রচার করতে পারবেন না, অথবা উনি আমাদের দেশ সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলতে পারবেন না, অথবা এমন কোনো কথা বলতে পারবেন না যে কথায় আমাদের এখানে নানা ধরনের হেড স্পিচ, যেটাকে আমরা বলি, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ে, এটা করতে পারবেন না। সেটা একটা ব্যাপার বটে, এটা আমাদের আদালতের এরকম একটা রায় আছে, কাজে সেটা আমরা বলতেই পারি। কিন্তু প্রশ্নটা হলো, তাকে ফেরতটা পাঠাবেন কীভাবে? ভারত যদি বলে ওনাকে তো আমরা নিয়ে যাইনি, আপনারা পাঠিয়েছেন, তা আপনি নিয়ে যান, অথবা যেভাবে পাঠিয়েছে সেভাবে ফেরত পাঠাবেন, আরেকটা বিমানে করে ফেরত পাঠাবেন, এখানে তাকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা গ্রহণ করবেন। ঘটনাগুলো কি এভাবে ঘটবে? দেখুন, এখানে অনেক রকম আইনগত জটিলতা আছে। আমি জানি না পররাষ্ট্র মন্ত্রণালয় যে আবদারগুলি করেছেন, যে কথাগুলি বলেছেন, সেগুলো এই সমস্ত আইনগত বিষয়গুলো চিন্তা ভাবনা করেছেন কিনা। কিন্তু তারও চেয়ে বড় কথা আমার কাছে যেটা, যে শেখ হাসিনা এলেই কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? শেখ হাসিনা এলেই কি গঙ্গা চুক্তি, শেখ হাসিনা এলেই কি সীমান্ত সমস্যা, শেখ হাসিনা এলেই কি বাণিজ্যের রমরমা অবস্থা ফিরে আসবে? যদি এগুলি ফিরে না আসে, ক্ষতিটা বেশি হবে কার? সেটাও ভাবুন। কাজেই আপনি হয়তো বলবেন যে না, ওদেরও ক্ষতি হবে। হ্যাঁ, ওদেরও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। কিন্তু আমরা কেন আমাদের ক্ষতিটা একটা গোয়ার্তুমির কেমন বাড়াতে থাকবো? আমি তো বুঝি না। আর আমি যে কথাটা বলে শেষ করব, ভাবুন তো একটা কথা, যদি শেখ হাসিনা চলে আসে এখানে দেশে, উনি নিজে আসুন, প্রত্যর্পণই হোক আর প্রত্যাবর্তনই হোক, যেভাবেই হোক, দেশের কি শান্তি শৃঙ্খলা বেড়ে যাবে? এদেশে ওনার প্রচুর অনুগত, প্রচুর ভক্ত, প্রচুর সমর্থক আছে না? তারা তো কিছু না কিছু করার চেষ্টা করবে।
যে অস্থিরতা তৈরি হবে সেটা কি আমাদের সরকারের জন্য খুব আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে? সরকার বলবে আমরা এটা দমন করবো, আপনি দমন করেন, দমন করলেই এক এক জায়গায় এক একটা আনরেস্ট তৈরি হবে। তো আমি তো মনে করি যে ওনাকে আনার জন্য জোরাজোরি করার দরকারটাই তো নেই, থাক না উনি ওখানে। এরকম বহু লোক তো আছে বিদেশে গেছে থাকছে, তারপর ওখানে একসময় মারা গেছে, অসুবিধাটা কি? ওনার তো বয়স হয়েছে, উনি ওনার তো জীবনের শেষ প্রান্তে এখন আছেন, থাক না। আল্লাহ আপনার লাভটা কি? আমি জানি না, আমি এগুলো বুঝি না, হয়তো আমাদের বুদ্ধি কম, কিন্তু আমি মনে করি যে এগুলো যেগুলো হচ্ছে না, এগুলো একটা রাজনীতি হচ্ছে, এবং এই রাজনীতিতে যারা করছেন তাদের লাভ হতে পারে, কিন্তু বৃহত্তর অর্থে আমাদের জনগণের কোনো লাভ হচ্ছে কিনা আমি জানি না। ভারতের হাই কমিশনার যিনি আমাদের এখানে আছেন, দীনেশ ত্রিবেদী, উনি একটা কথা বলেছেন যে